আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ব্যাংকার ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে অঙ্কটি করব, অঙ্কটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ব্যাংকিং ডিপ্লোমা জুন 2019 সালের পরীক্ষায় এসেছিল অঙ্কটি। অঙ্কটি 9 নম্বর অঙ্ক। অঙ্কটি অনেক বড় হবে, তারপর আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো অঙ্কটি এরকম বলা আছে, দ্য ইনফরমেশন গিভেন বিলো ইজ টেকেন ফ্রম দ্য রেকর্ড অফ টু কোম্পানিজ বিলঙ্গিং টু দ্য সেম ইন্ডাস্ট্রিজ। দুইটি সমজাতীয় কোম্পানি থেকে নেওয়া তথ্যসমূহ নিম্নে উপস্থাপন করা হলো। কোম্পানি এ, কোম্পানি বি, দুইটি কোম্পানি এখানে দেওয়া আছে। এখানে তথ্যসমূহ দেওয়া আছে, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্ল্যান্ট, নেট। এখানে সম্পদ সমূহ এখানে দেওয়া আছে। দুইটি কোম্পানি অ্যামাউন্ট দেওয়া আছে এই পাশে। টোটাল সম্পদ এ কোম্পানির 22,80,000 টাকা এবং বি কোম্পানির 42 লক্ষ টাকা। আর এই পাশে আমাদের দেওয়া আছে মানে লাইবিলিটি যোগ স্টক হোল্ডার ইকুইটিতে আমাদের দেওয়া আছে কারেন্ট লাইবিলিটি, ডিবেঞ্চার, শেয়ার ক্যাপিটাল, রিটার্ন আর্নিংস। এখানে 4টি দফা দেওয়া আছে, 4টি দফার টাকা এখানে দেওয়া আছে। এখানে এ কোম্পানিতে 22,80,000 এবং বি কোম্পানিতে হচ্ছে 42 লক্ষ টাকা। সম্পদ এবং এটা মিলে যাবে, সম্পদ এবং এটা মিলে যাবে। এ কোম্পানির দুইটা মিলে যাবে এবং বি কোম্পানির সম্পদ এবং দায়পার্শ্ব মিলে যাবে। তো এটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিট আইটেম। আর আমাদের ইনকাম স্টেটমেন্টের যে আইটেম সমূহ, আদার ডাটা এখানে দেওয়া আছে, ডিভিডেন্ড দেওয়া আছে, সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড, আদার এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এখানে দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো হচ্ছে ইনকাম সামারির বা ইনকাম স্টেটমেন্টের দফা সময়। এগুলো এখানে সব দেওয়া আছে, ব্যালেন্স শিট আইটেম এবং ইনকাম স্টেটমেন্টের আইটেম সমূহ দেওয়া আছে। এই তথ্যগুলোর ভিত্তিতে করতে বলছে রিকোয়ার্ড অ্যান্সার ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন বাই মেকিং এ কম্প্যারিজন অফ ওয়ান অর মোর রিলেভেন্ট রেশিও। এক অথবা একের অধিক রেশিওর মধ্যে তুলনা করে নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। এ নম্বর বলছে হুইচ কোম্পানি ইজ ইউজিং দ্য শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট মোর প্রফিটেবল। নিম্নের কোন কোম্পানির শেয়ার হোল্ডার গুণের বিনিয়োগ অধিক লাভজনক। বি হুইচ কোম্পানি ইজ বেটার এবল টু মিট ইটস কারেন্ট অব্লিগেশন। কোন কোম্পানি চলতি দায় পরিশোধ করতে অধিক সক্ষম। সি নম্বর বলা আছে হুইচ কোম্পানি কালেক্টস ইটস রিসিভেবল ফাস্টার। এখানে বলা আছে কোন কোম্পানি প্রাপ্য হিসাবের কাছ থেকে দ্রুত টাকা আদায় করতে পারবে। ডি নম্বর বলা আছে হুইচ কোম্পানি ইজ আর্নিং দ্য হায়ার রেট অফ রিটার্ন অন ইটস টোটাল ইনভেস্টমেন্ট। কোন কোম্পানির মোট বিনিয়োগের উপর রেট অফ রিটার্নের হার বেশি। ই নম্বর বলা আছে টু হুইচ কোম্পানিজ উড ইউ গিভ এ ব্যাংক লোন টাকা 1 লক্ষ ফর এ টার্ম অফ 6 মান্থ। বলা আছে কোন কোম্পানিকে আপনি লোন দিবেন 1 লক্ষ টাকা 6 মাসের জন্য, বা 6 মাস মেয়াদি লোন দিবেন 1 লক্ষ টাকা। তারপরে এফ নম্বরে বলা আছে ইফ ইউ আর গোয়িং টু বাই দ্য শেয়ার অফ ওয়ান কোম্পানি হুইচ ওয়ান উড ইউ চুজ হয়। এফ নম্বরে বলা আছে যদি আপনি একটি কোম্পানির শেয়ার ক্রয় করতে চান, হুইচ ওয়ান উড ইউ চুজ, কোনটি আপনি চয়েস করবেন এবং কেন। এই দুইটি কোম্পানির যদি শেয়ার ক্রয় করতে চান তাহলে কোনটি ক্রয় করবেন এবং কেন, তার উত্তর দিতে হবে, লিখতে হবে। আচ্ছা, এখন আমরা মূল অঙ্কে যাব। এখানে প্রথমে এ নম্বরে বলা আছে হুইচ কোম্পানি ইউজিং দ্য শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট মোর প্রফিটেবল। তো শেয়ার হোল্ডারদের ইনভেস্টমেন্ট অধিক লাভজনক, এটা আমরা কিসের দ্বারা প্রমাণ করব? যে শেয়ার হোল্ডারদের ইনভেস্টমেন্ট, যে শেয়ার হোল্ডার কোনো কোম্পানিতে যদি টাকা বিনিয়োগ করে থাকে তাহলে ওই কোম্পানি থেকে কত সে লাভ পায় তার উপর ভিত্তি করে আমরা এটা যাচাই করব কোন কোম্পানি লাভ বেশি দিচ্ছে। যে কোম্পানি লাভ বেশি দেবে সেটা হচ্ছে বেশি প্রফিটেবল, লাভজনক। আমরা ডিভিডেন্ডের অনুপাতের সূত্র আমরা ইউজ করব এখানে। তো রিকোয়ারমেন্ট 9-এর এতে ডিভিডেন্ড রেট অন স্টক হোল্ডার ইকুইটি, ডিভিডেন্ডকে আমরা স্টক হোল্ডার ইকুইটি দ্বারা ভাগ করব আর 100 দ্বারা গুণ করব। তাহলে ফর এ কোম্পানি আমাদের ডিভিডেন্ড এ কোম্পানির এখানে দেওয়া আছে 50,000 এবং বি কোম্পানি হচ্ছে 80,000। আর স্টক হোল্ডার ইকুইটি হচ্ছে এখানে দেওয়া আছে স্টক হোল্ডার ইকুইটি শেয়ার ক্যাপিটাল 11 লক্ষ টাকা, এটা হচ্ছে 22,50,000 টাকা। তো আমাদের এখানে ডিভিডেন্ডের সূত্রটি লিখলাম, ডিভিডেন্ডকে আমরা স্টক হোল্ডার ইকুইটি দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব, যারটা বেশি হবে তারটাই অধিক প্রফিটেবল। তাহলে ফর কোম্পানি এ 50,000কে আমরা 11 লক্ষ টাকা দ্বারা ভাগ করেছি, শেয়ার হোল্ডার ইকুইটি দ্বারা ভাগ করেছি, তারপরে 100 দ্বারা গুণ করেছি, গুণ করে আমরা এই পার্সেন্টেজ পেয়েছি। আবার বি কোম্পানি
আমরা ডিভিডেন্ড পেয়েছিলাম 80,000 এবং শেয়ার ক্যাপিটাল ছিল কত 22,50,000 টাকা দ্বারা ভাগ করেছি, করে 100 দ্বারা গুণ করে আমাদের ডিভিডেন্ডের আমাদের হার হচ্ছে কত শেয়ার ক্যাপিটালের এত %। তো তাহলে দুই কোম্পানির মধ্যে কোনটা বেশি? আমরা যদি এ কোম্পানিতে ইনভেস্ট করি তাহলে 4.55% করে আমরা ডিভিডেন্ড পাবো, এবং বি কোম্পানিতে যদি ইনভেস্ট করি তাহলে 3.56 করে আমরা ডিভিডেন্ড পাবো। মানে লভ্যাংশ হারটা বেশি হচ্ছে এ কোম্পানিতে। তাহলে আমরা কমেন্টে লিখব dividend rate of company A is higher than company B, so shareholder investment of company A is more profitable. Dividend rate লভ্যাংশের হার কোম্পানি এ অনেক বেশি, হায়ার দেন কোম্পানি বি, কোম্পানি বির চেয়ে কোম্পানি এর ডিভিডেন্ড রেট বেশি, সো শেয়ারহোল্ডার ইনভেস্টমেন্ট অফ কোম্পানি এ ইজ মোর প্রফিটেবল, তাই শেয়ারহোল্ডারদের বিনিয়োগ কোম্পানি এতে অধিক লাভজনক। এটা আমরা কমেন্টে লিখে দেব। তারপরে বি নম্বরে বলা আছে হুইচ কোম্পানি ইজ বেটার এবল টু মিট ইটস কারেন্ট অব্লিগেশন, চলতি দায় পরিশোধে অধিক সক্ষম কোনটি, কোন কোম্পানি? বিতে লিখবো তাহলে চলতি দায় পরিশোধের জন্য আমরা কারেন্ট রেশিও দ্বারা আমরা সক্ষমতাটা কারেন্ট রেশিও দ্বারা আমরা বুঝতে পারবো। কারেন্ট রেশিও সূত্রটি হলো কারেন্ট অ্যাসেট ভাগ কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেট কোম্পানি এ সমান ক্যাশ যোগ অ্যাকাউন্ট রিসিভেবল যোগ ইনভেন্টরিজ, এই সবগুলো হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। তাহলে এ কোম্পানির কারেন্ট অ্যাসেট কি? ক্যাশ যোগ অ্যাকাউন্ট রিসিভেবল যোগ ইনভেন্টরিজ। মানে এই যে এখানে আমাদের কারেন্ট অ্যাসেট যদি বের করতে চাই তাহলে এই তিনটা যোগ করতে হবে। এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, প্লান্ট হচ্ছে, যন্ত্রাংশ হচ্ছে বা যন্ত্রপাতি হচ্ছে ফিক্সড অ্যাসেট, এটা নেওয়া যাবে না। এই তিনটে হচ্ছে কারেন্ট অ্যাসেট, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল এবং ইনভেন্টরিজ। তাহলে এই তিনটে আমরা কি করব? এই তিনটে আমরা যোগ করব। তো কোম্পানি এর আমরা কারেন্ট অ্যাসেট আমরা নির্ণয় করবো ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল এবং ইনভেন্টরি, এই তিনটে যোগ করে হচ্ছে 11,80,000 টাকা। এবং বি কোম্পানির কারেন্ট অ্যাসেট আমরা বের করব ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, তিনটে যোগ করে আমরা এত লাখ টাকা আমরা পাইলাম। এটা হচ্ছে কি কারেন্ট অ্যাসেট। এখন কারেন্ট লাইবিলিটি আমাদের দেওয়া আছে, দুইটি কোম্পানির কারেন্ট লাইবিলিটিস অঙ্কে দেওয়া আছে। কারেন্ট লাইবিলিটিস হচ্ছে এটা 6,70,000 টাকা এ কোম্পানি, বি কোম্পানি হচ্ছে 10,50,000 টাকা। এখন আমরা যে কারেন্ট অ্যাসেট পাইলাম এ কোম্পানি এবং বি কোম্পানির, এটাকে আমরা কারেন্ট লাইবিলিটিস দ্বারা এখন ভাগ করব, রেশিও নির্ণয় করব। এখন আমরা এ কোম্পানি কারেন্ট রেশিও নির্ণয় করব। কারেন্ট রেশিও নির্ণয় করার জন্য কারেন্ট রেশিও সূত্রটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা কারেন্ট অ্যাসেট যত আছে তাকে আমরা কারেন্ট লাইবিলিটিস দ্বারা ভাগ করব। ভাগ করে আমরা এই অনুপাত পাবো। তো আমরা কারেন্ট অ্যাসেট নির্ণয় করলাম। কারেন্ট অ্যাসেট নির্ণয় করার পর এখন আমরা কারেন্ট রেশিও নির্ণয় করব। তাহলে এ কোম্পানি কারেন্ট রেশিও হচ্ছে কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটিস দ্বারা ভাগ করব। ভাগ করার পর আমরা এই অনুপাত পাবো। তারপরে ঠিক বি কোম্পানির আমরা যখন কারেন্ট রেশিও নির্ণয় করব তখন আমরা কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটিস দ্বারা ভাগ করে আমরা এই অনুপাত পাবো। তাহলে তার মানে আমরা কি বুঝলাম? এটি হচ্ছে কারেন্ট লাইবিলিটিস আর এটি হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। উপরেটি হচ্ছে কারেন্ট অ্যাসেট আর এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। মানে আমাদের ওয়ান হচ্ছে কারেন্ট লাইবিলিটি আর এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে অ্যাসেট কার বেশি আছে? অ্যাসেট বেশি আছে হচ্ছে এ কোম্পানির 1.76 আর বি কোম্পানি হচ্ছে 1.81। তার মানে বি কোম্পানির কারেন্ট অ্যাসেট বেশি আছে। তাহলে এখানে আমরা কমেন্টে লিখব স্ট্যান্ডার্ড কারেন্ট রেশিও ইজ 1:1। স্ট্যান্ডার্ড কারেন্ট রেশিও হচ্ছে কত? 1:1। কোম্পানি বি ইজ বেটার এবল টু মিট ইটস কারেন্ট অব্লিগেশন বিকজ কোম্পানি বি রেশিও ইজ স্ট্যান্ডার্ড দেন কোম্পানি এ। তাহলে কোম্পানির এখানে বলা আছে যে কোম্পানির বি এর হচ্ছে কারেন্ট অব্লিগেশন মিট আপ করার ক্ষমতা অধিক কোম্পানি এর চেয়ে। কোম্পানি এর অ্যাসেট হচ্ছে এতটুকু আর কোম্পানির বি এর অ্যাসেট হচ্ছে এত। তাহলে কোম্পানি বি এর অ্যাসেট বেশি, তাই এর যে কারেন্ট অব্লিগেশন আছে অব্লিগেশন মিট আপ করার ক্ষমতা কোম্পানি বি এর বেশি, সে কথা এখানে বলা আছে। এটা আমরা লিখে দেব কমেন্টে। তারপরে আমরা দেখব সি নাম্বারে হুইচ কোম্পানি কালেক্ট ইটস রিসিভেবল ফাস্টার। প্রাপ্য হিসেবে কাছ থেকে দ্রুত কোন কোম্পানি আদায় করতে পারবে? এখন সি নাম্বার হলো 9C। এর জন্য আমরা রিসিভেবল টার্নওভারের সূত্র ইউজ করব। যে এখানে বলছে দেনাদারের কাছ থেকে বা প্রাপ্য হিসেবে কাছ থেকে আমরা কত দ্রুত টাকা আদায় করতে পারবো। এর জন্য আমরা
রিসিভেবল টার্নওভারের সূত্র ইউজ করব। রিসিভেবল টার্নওভারের সূত্র হচ্ছে রিসিভেবল নিট রিসিভেবলকে আমরা নিট ক্রেডিট সেল দ্বারা ভাগ করব, করে 360 দ্বারা গুণ করব। এটা হচ্ছে রিসিভেবল টার্নওভারের সূত্র। তো ফর কোম্পানি এ রিসিভেবল, নিট রিসিভেবল এবং ক্রেডিট সেলটা আমরা উপরে অঙ্ক থেকে দেখে আসি। এখানে রিসিভেবলের কথা বলা আছে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল কত 2,20,000 টাকা এ কোম্পানি এবং বি কোম্পানি হচ্ছে 6,30,000 এবং ক্রেডিট সেল এখানে সেল দেওয়া আছে 28 লক্ষ টাকা হচ্ছে এ কোম্পানি এবং বি কোম্পানি হচ্ছে কত 41 লক্ষ টাকা। এ আমাদের ডাটা এখানে দেওয়া আছে, শুধু আমরা এখানে সূত্রের মাধ্যমে ব্যবহার করব। তো কোম্পানি এ কে, ফর কোম্পানি এ রিসিভেবল নিট ক্রেডিট সেলস নিট, তাহলে আমাদের এই সূত্র বসে দেওয়ার পর আমরা রিসিভেবলকে আমরা সেলস দ্বারা ভাগ করব, করে 360 দ্বারা গুণ করব। গুণ করার পর আমরা এত ডেজ পাবো। তারপরে ফর কোম্পানি বি, কোম্পানি বির ক্ষেত্রে আমরা সূত্র লেখার পর 6,30,000 টাকাকে আমরা 41 লক্ষ টাকা ক্রেডিট সেল দ্বারা কি করব, আমরা ভাগ করব। ভাগ করে 360 দ্বারা গুণ করে আমরা এত ডেজ পাবো। তাহলে এ কোম্পানি আদায় করতে পারবে এত দিনে এবং বি কোম্পানি আদায় করতে পারবে এত দিনে। তাহলে এ কোম্পানি অতি দ্রুত আদায় করতে পারবে। কমেন্টে আমরা লিখবো কোম্পানি এ ইজ বেটার দেন কোম্পানি বি বিকজ কোম্পানি এ কালেক্টস ইটস রিসিভেবল ফাস্টার দেন কোম্পানি বি। কোম্পানি এ অধিক ভালো কোম্পানি বি থেকে, কারণ কোম্পানি এ দ্রুত দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে পারবে কোম্পানি বির তুলনায়, সে কথা এখানে বলা আছে। তারপরে রিকোয়ারমেন্ট ডি, রিকোয়ারমেন্ট ডিতে বলা আছে, রিকোয়ারমেন্ট ডিতে বলা আছে হুইচ কোম্পানি ইজ আর্নিং দ্য হায়ার রেট অফ রিটার্ন অন ইটস টোটাল ইনভেস্টমেন্ট, মোট বিনিয়োগের উপর কোন কোম্পানির রেট অফ রিটার্ন বেশি। তাহলে এর জন্য ডি নাম্বার আমরা দেখব, রেট অফ রিটার্ন অন টোটাল ইনভেস্টমেন্টকে আমরা এর সূত্রটি লিখব। রেট অফ রিটার্ন অন টোটাল ইনভেস্টমেন্ট এর সূত্রটি হলো নেট ইনকামকে আমরা টোটাল ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব। আমাদের যে প্রত্যেকটি কোম্পানির যে নেট ইনকাম থাকবে সেই নেট ইনকামকে আমরা টোটাল ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব। তাহলে এখানে অঙ্কের মধ্যে আমাদের নেট ইনকাম দেওয়া নেই, এখানে অঙ্কের মধ্যে নেট ইনকাম দেওয়া নেই, কিন্তু আমাদের নেট ইনকাম বের করতে হবে। আমাদের সেলস থেকে, আমাদের যে বিক্রয় থেকে যাবতীয় খরচ সময় যদি বাদ দেয় তাহলে আমরা নেট ইনকাম পাবো। 1, 2, 3, 4 এই 4টি খরচ যদি আমরা সেলস থেকে বাদ দেই তাহলে আমরা নেট ইনকাম পাবো। তো আমরা এখানে নেট ইনকাম নির্ণয় করব। এই বেগুনি কালিতে যেটা লেখা, ক্যালকুলেশন অফ নেট ইনকাম অফ এ কোম্পানি, সেলস থেকে আমরা ওই যে 4টি দফা যেটা দেখলাম, কস্ট অফ গুডস সোল্ড, আদার এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, ইনকাম ট্যাক্স, এই সবগুলি বাদ দেবো। বাদ দিয়ে আমরা এ কোম্পানির সেলস থেকে এ কোম্পানির যে খরচগুলো সেগুলো বাদ দেবো, বাদ দিলে 70,000 টাকা থাকবে এবং বি কোম্পানির একইভাবে আমরা সেলস থেকে যাবতীয় খরচ সময় বাদ দেওয়ার পর আমরা পাবো কত 1,20,000 টাকা নেট ইনকাম। তাহলে এ কোম্পানির নেট ইনকাম হচ্ছে 70,000 টাকা এবং বি কোম্পানির নেট ইনকাম হচ্ছে 1,20,000 টাকা। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। ফর এ কোম্পানি আমরা নেট ইনকাম কে টোটাল ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করব। টোটাল ইনভেস্টমেন্ট কত আছে, আমরা যে টোটাল ইনভেস্টমেন্ট যা দেখলাম এর আগে, এ কোম্পানি হচ্ছে 22,80,000 টাকা, 22,80,000 টাকা হচ্ছে আমাদের নেট ইনভেস্টমেন্ট, আর বি কোম্পানি হচ্ছে 42 লক্ষ টাকা হচ্ছে আমাদের নেট ইনভেস্টমেন্ট। তো আমরা নেট ইনকাম পাইলাম, সেই নেট ইনকামকে আমরা টোটাল ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করব। এ কোম্পানির নেট ইনকাম পাইলাম 70,000 টাকা, তাহলে 70,000কে আমরা 22,80,000 দ্বারা ভাগ করব এবং 100 দ্বারা গুণ করব, করে আমরা এত % আমরা পাবো। এবং ঠিক বি কোম্পানিকে আমরা নেট ইনকামকে আমরা টোটাল ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করবো, 42 লক্ষ টাকা দ্বারা ভাগ করবো এবং 100 দ্বারা গুণ করে আমরা এত % পাবো। তাহলে আমাদের এখানে লাভের হার কাটটাতে বেশি, এ কোম্পানির হচ্ছে 3 এত % এবং বি কোম্পানিতে হচ্ছে 2 এত %। তাহলে এ কোম্পানির লাভের হার বেশি। তো কমেন্টে আমাদের লিখতে হবে কোম্পানি এ ইজ হায়ার রেট অফ রিটার্ন দেন কোম্পানি বি, কোম্পানি বি থেকে কোম্পানি এ এর রেট অফ রিটার্ন বেশি। তারপরে আমরা দেখব, ই নাম্বার, টু হুইচ কোম্পানি উড ইউ গিভ এ ব্যাংক লোন অফ টাকা 1 লক্ষ ফর এ টার্ম অফ 6 মান্থ। যদি তুমি 1 লক্ষ টাকা 6 মাস মেয়াদে লোন দিতে চাও তো কোন কোম্পানিকে লোন দিবে। তাহলে এখানে এর জন্য আমরা লিখব, এটা আমরা অঙ্ক করবো না, লিখবো এখানে কমেন্টে লিখব যে ই নাম্বার, কোম্পানি এক্সপ্রেস ইটস ability to repay current liabilities or short-term debt by current ratio। কোম্পানির সক্ষমতা, কোম্পানির চলতি দায় এবং শর্ট টার্ম লোন পরিশোধ করার সক্ষমতা
প্রকাশ পায় কারেন্ট রেশিও দ্বারা, মানে কারেন্ট রেশিও দ্বারা এই শর্ট টার্ম লোন মানে দায় এবং চলতি দায় এবং শর্ট টার্ম লোন পরিশোধ করার সক্ষমতা বোঝা যায়। তো বাই রিকোয়ারমেন্ট 9B, রিকোয়ারমেন্ট 9B উইসে রিকোয়ারমেন্ট 9B দ্বারা আমরা দেখতে পাই কোম্পানি বি ইজ বেটার এবল টু মিট ইটস কারেন্ট অব্লিগেশন বিকজ কোম্পানি বি রেশিও ইজ স্ট্যান্ডার্ড দেন কোম্পানি এ। আমরা কোম্পানি 9 বির যে রিকোয়ারমেন্টটা দেখেছি, 9 বি রিকোয়ারমেন্টের যে কমেন্ট আমরা লিখেছিলাম, এই যে এটা যে কোন কোম্পানির হচ্ছে কারেন্ট অব্লিগেশন পরিশোধ করার সক্ষমতা বেশি, চলতি দায় পরিশোধ করার সক্ষমতা কোনটাতে বেশি দ্রুত। বি কোম্পানিতে এখানে আমরা কমেন্টে লিখেছিলাম বি কোম্পানির দ্রুত, মানে চলতি দায় পরিশোধ করার ক্ষমতা বি কোম্পানির দ্রুত, এ কোম্পানির কম, বি কোম্পানির বেশি। তো তাহলে সে কথাটাই আমরা এখানে লিখছি যে বাই রিকোয়ারমেন্ট 9, মানে ওই কমেন্টটা এখানে তুলে দিয়েছি যে কোম্পানি বি ইজ বেটার এবল টু মিট ইটস কারেন্ট অব্লিগেশন বিকজ কোম্পানি বি রেশিও ইজ স্ট্যান্ডার্ড দেন কোম্পানি এ। মানে আমরা রিকোয়ারমেন্ট 9 বি দ্বারা দেখতে পাই, তারপরে কমেন্টটা তুলে দিয়েছি, দেওয়ার পর এখানে লিখবো তারপরে সো উই উইল গিভ এ ব্যাংক লোন দুইবার হয়ে গেছে, সো উই উইল give a bank loan to company B of টাকা 1 লক্ষ for a term of 6 months। তাই আমরা কি করব, কোম্পানি বি কে আমরা 1 লক্ষ টাকা টার্ম লোন 6 মাস মেয়াদী 1 লক্ষ টাকা লোন দেব, কোম্পানি এ কে না, কোম্পানি বি কে দেব। তারপরে 9 সর্বশেষ যে কোশ্চেন এফ এ বলা আছে ইফ ইউ আর গোয়িং টু বাই দ্য শেয়ার অফ ওয়ান কোম্পানি, যদি আপনি কোনো একটি কোম্পানির শেয়ার ক্রয় করেন, হুইচ ওয়ান উড ইউ চুজ, কোনটি আপনি বাছাই করবেন এবং কেন, মানে কোন কোম্পানিতে আপনি শেয়ার ক্রয় করবেন, কোন কোম্পানির শেয়ার আপনি ক্রয় করবেন এবং কেন ক্রয় করবেন সেটা আমাদের জানতে চেয়েছে এখানে। তো 9 এফ নাম্বার আমরা লিখবো উই উইল বাই শেয়ার ফ্রম কোম্পানি এ বিকজ ডিভিডেন্ড রেট অফ কোম্পানি এ ইজ হায়ার দেন কোম্পানি বি, সো শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট অফ কোম্পানি এ ইজ মোর প্রফিটেবল। তাহলে কোন কোম্পানির শেয়ার আমরা ক্রয় করব, যে কোম্পানির লভ্যাংশ আমাদের বেশি দেয়, যে কোম্পানি আমাদের লভ্যাংশ বেশি দিবে সেই কোম্পানির শেয়ারই আমরা ক্রয় করব। যে কোম্পানির লভ্যাংশ কম দিবে সেই কোম্পানির শেয়ার তো আমরা ক্রয় করব না, যেটা বেশি দিবে, যে কোম্পানির লভ্যাংশ বেশি দিবে সেই কোম্পানির শেয়ার আমরা ক্রয় করব। তো এই জন্য আমরা এই লভ্যাংশ কে বেশি দেয় আমরা দেখেছি এর আগে, এই যে 9 এ নাম্বারে আমরা দেখেছি লভ্যাংশ বেশি দেয় কোন কোম্পানি, লভ্যাংশ বেশি দেয় এ কোম্পানি, লভ্যাংশ বেশি দেয় কোন কোম্পানি, লভ্যাংশ বেশি দেয় এ কোম্পানি, যেটা আমরা কমেন্টে লিখেছিলাম লভ্যাংশ এ কোম্পানি বেশি দেয়। তো তাহলে আমরা লভ্যাংশ যদি এ কোম্পানি বেশি দেয় তাহলে আমরা কোন কোম্পানিতে ইনভেস্ট করব, যে কোম্পানি আমাদের লভ্যাংশ বেশি দিবে সেই কোম্পানিতে আমরা ইনভেস্ট করব। তো এখানে কমেন্টে বলে দিয়েছি যে উই উইল বাই শেয়ার ফ্রম কোম্পানি এ বিকজ ডিভিডেন্ড রেট অফ কোম্পানি এ ইজ হায়ার দেন কোম্পানি বি। আমরা কি করব, কোম্পানি এর শেয়ার ক্রয় করব কারণ কোম্পানির এর ডিভিডেন্ড রেটটা কোম্পানি বির তুলনায় বেশি, সো শেয়ার হোল্ডার ইনভেস্ট অফ কোম্পানি এ ইজ মোর প্রফিটেবল, তাই এ কোম্পানিতে বিনিয়োগ করা শেয়ার হোল্ডারদের জন্য অধিক লাভজনক। তাহলে আমরা শেয়ার যে ক্রয় করব এটা কার উপর নির্ভর করবে, লভ্যাংশ প্রদানের উপর নির্ভর করবে, যার লভ্যাংশ রেট বেশি সেই কোম্পানির শেয়ার আমরা ক্রয় করব। তো যদি আপনাদের এই অঙ্কের পিডিএফ কপি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি পিডিএফ লিংক আপনাদের দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।